কি করেন আপনি? আর কোথায় আপনি? আমি তো শুয়ে আছি। কয়টা বাজে? ও শিট! তাড়াতাড়ি কলেজে আসো। বলেই ফোনটা কেটে দিল। আর আমিও ফোন রেখে লাফিয়ে উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে গিয়ে বসলাম। কি রে, এত দেরি করে ঘুম থেকে উঠলি কেন? আর বলো না, কাল রাতে ঘুমিয়ে আসেনি আমার। তাড়াতাড়ি নাস্তা দাও তো। অতঃপর নাস্তা করে আম্মুকে বিদায় দিয়ে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় দাঁড়িয়েছি রিক্সার জন্য। দাঁড়িয়ে থেকেই নিজের পরিচয়টা দিয়ে দেই। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। অনার্স 3য় বর্ষে পড়ি। আব্বু আম্মুর একমাত্র সন্তান আমি। আর সকালে যে কল দিয়ে আমাকে জাগিয়ে দেয়, সে আমার ভালোবাসা তারিন, যার সাথে আমার 1.5 বছরের সম্পর্ক। আর বাকিটুকু গল্পের সাথে থেকেই জেনে নিন। দাঁড়িয়ে আছি অসহায়ের মতো। শালার ভাগ্য এত খারাপ কেন? একে তো লেট, দ্বিতীয়ত রিক্সাওয়ালা মামারও নাই। অন্তর্যা। আমি দেখলাম কেউ একজন আমাকে ডাক দিল। দেখলাম সে আর কেউ নয়, আমার ক্লাসমেট ও হারামি বান্ধবী তানিয়া। তবে শুধু ক্লাসমেট ও বান্ধবী বলে ভুল হবে না, অন্য একটা পরিচয় আছে, আমার বেস্টুর গার্লফ্রেন্ড। তবে বন্ধুর গার্লফ্রেন্ড, মানে আমারও ক্লোজ ফ্রেন্ড বলতে গেলে বেস্টু। কিরে, এভাবে দাঁড়িয়েছিস কেন? খুশির ঠেলায় আহারে বেচারা পোলা, উঠ রিক্সায়। আমিও লাফিয়ে রিক্সায় উঠে পড়ি। তুই না উঠতে দিলেও তোরে লাথি মেরে ফেলে দিয়ে রিক্সা নিয়ে চলে যেতাম। কুত্তা। চুপ করতি। আর মামা রিক্সা চালান। এর কথা শুনে লাভ নাই, পাগলার পাগলি তো। রিক্সা চলছে আপন গতিতে, আর আমরা দুজনে রিক্সায় যুদ্ধ করতে ব্যস্ত। রিক্সা ঠিক আমাদের কলেজের গেটে থামে। ওই কুত্তা, ভাড়া দে। দিমু তো গতকালকে। যা, আমিই দিচ্ছি, কিপটা কোথাকার। তারপর তা নিয়ে ভাড়া দিয়ে দেয়। আমি তো মহা খুশি, টাকা বাঁচাইছি। একটা মাত্র কারণে তোকে সহ্য করতেছি, শুধু কাজটা শেষ হোক ব্যাস। যা, তোর কাজ করবো না আমি, মুড়ি খা। তারপর তানিয়ার সাথে ক্লাসের দিকে যেতে লাগি। ক্লাসে যেতে আমরা দেখলাম স্যার ক্লাস করাচ্ছে। আজকে আর ক্লাস করতে হবে না। স্যার আমাদের দেখলো। বাবা, এত তাড়াতাড়ি আসলেন কি করে আপনারা? না মানে স্যার, রিক্সার চাকা পাংচার হয়ে গেছিল তো, তাই দেরি হয়ে গেছে। বাহানা বানাস না, তোরে হাড়ে হাড়ে চিনি আমি। স্যার আজকের জন্য মাফ করে দেন না। যা যা, সিটে বয়। ইম্পর্টেন্ট ক্লাস চলতেছে, আজকে এমনিও নোট দেওয়ার হবে, নিয়ে নিস। স্যার আমাকে ভালো করেই চিনে, যদি কথা বাড়ায় তাহলে তার মাথা যাবে। তাই কিছু না বলেই ক্লাসে বসতে দেয়। আমি বসে পড়ি আর ক্লাসে মনোযোগ দিই। তবে দেখলাম তারিন আমার দিকে অন্যভাবেই তাকিয়ে আছে। ক্লাস শেষ হতেই আমি ক্যাম্পাসে চলে গেলাম। দেখলাম তারিনও আসলো। এত লেট কেন আজকে? সরি, আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তানিয়ারও কি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে নাকি, যে সেও তোমার সাথে একত্রে আসলো? আরে সেটা তো আমি জানি না, তাকে জিজ্ঞাসা করো তুমি। আর তুমি তানিয়াকে নিয়ে কথা বলছো কেন? সে তো আমার ফ্রেন্ড হয়। তারিন আমার পাশে এসে বসেই, দেখো অন্তর, আমি সত্যি তোমাকে ভালোবাসি আর তোমাকে হারাতে চাই না। প্লিজ আমাকে চিট করিও না। চিন্তা করো না, আমি তোমার ভরসা ভাঙবো না। তাহলে বলো, তানিয়ার সাথে কিসের এত কথা তোমার? সময় হলে বুঝতে পারবে। এখন চলো ক্যান্টিনে যাই। চলো। আর কি বলবো তোমাকে? তোরাই যা, আমি তো আকাশে ভেসে আসছি। না রে শালা, তুই তো ওখানটা থেকে আসছিস। ধুর বেটা। তাহলে আমি বা কেন বাদ যাব? চলো চারজনে ক্যান্টিনে গিয়ে নাস্তা করে নিই। তারপর আমরা ক্যান্টিনে যেতে লাগলাম। কিন্তু তারিন তানিয়াকে দেখে কিছুটা সংকোচ বোধ করতে লাগলো, কারণ আমার আর তানিয়ার মধ্যে কিছু একটা চলতেছে, যা থেকে সে বিরক্ত। তার ভাবনা এটাই। আমরা সকলেই ক্যান্টিনে গেলাম আর তানবীরকে পাঠালাম নাস্তা আনতে। আর আমরা আড্ডা দিতে ব্যস্ত। কিন্তু তারিন বারবার আমার দিকে তাকাচ্ছে। সে আমার চোখের ইশারা দেখতে লাগে, যা তানিয়াকে দেওয়া হচ্ছে। কি এমন কথা তানিয়া ও অন্তরের মধ্যে যা আমাকে বলা হয়নি? তাদের দুজনের হাবভাব ঠিক লাগতেছে না আমার। অনেক দিন ধরেই আমি তাদের একটু বেশি ক্লোজে আসতে দেখলাম। কোনোভাবে অন্তর আমাকে ঠকাচ্ছে না তো? যে করেই হোক তাদের দুজনের মধ্যে কথাবার্তাগুলো আমাকে জানতে হবে। তানবীর নাস্তা নিয়ে আসে আর আমরা মজা করে খেতে লাগি। নাস্তা খাওয়া শেষ করে আমরা ক্যাম্পাসে চলে যাই। আমি দেখলাম তারিন একটু অন্যমনস্ক হয়ে আছে। কি হয়েছে তোমার? এভাবে অন্যমনস্ক হয়ে আছো কেন? কোনো সমস্যা? কিছুই না। আচ্ছা শোনো, চলো না একটু ঘুরে আসি। সরি, তানিয়ার সাথে একটু কাজ আছে আমার, কাল যাবো কেমন? আচ্ছা ঠিক আছে। অন্তর, আজকে আমাদের কি করে কথা হয়েছিল? জানি, চলো। ঠিক আছে যাও। আর অন্তর, সাবধান শালা। বেশি কথা বলবি তাহলে কিন্তু। আচ্ছা যা শালা, মরগা। আর তানিয়ার খেয়াল রাখবি। তারপর আমি আর তানিয়া বিদায় নিয়ে চলে গেলাম আমাদের কাজে, মানে অন্যদিকে। তানভীর, বল। অন্তর আর তানিয়ার দিকে খেয়াল করেছিস তুই? কি হয়েছে তোদের?
তাদের হাবভাব দেখেছিস দুজনের? দেখলাম তো, আমার থেকে তো কোনো কিছুই মনে হলো না। তোর থেকে মনে হবে কিভাবে? তোর বেষ্টু বলে কথা। কিন্তু আমার থেকে তানিয়া আর অন্তর হাবভাব ঠিক লাগতেছে না। দেখ, অন্তরের ওপর আমার পুরো বিশ্বাস আছে। ও কোনোদিনও কোনো উল্টাপাল্টা কাজ করবে না। কিন্তু তানভীর, আমার না একটু তাদের হাবভাব দেখে সন্দেহ হচ্ছে। তুই নেগেটিভভাবে ভাবছিস বলে তোর এমনটা লাগতেছে, কিন্তু পজিটিভলি ভাব, তাহলে দেখবি সব ঠিক লাগবে। কিন্তু তারিনের মনে এখন আমার প্রতি সন্দেহ আছে, কারণ তাকে না বলে তানিয়ার সাথে খুব ক্লোজলিভাবে কথা বলতেছি। এদিকে আমি আর তানিয়া শপিং মলে চলে আসলাম। আসলে আমাদের কিছু কেনাকাটা করতে হবে, তাই। তো কি কি কিনবি বল? লিস্ট ফুল রেডি করেই আনছি। তাহলে শুরু করেই দে। আমরা আমাদের লিস্ট অনুযায়ী শপিং করতে ব্যস্ত। প্রায় আমাদের শপিং শেষ, আর তখনই তানিয়া ডাক দেয়। কিরে, ডাকতেছিস কেন? চল জেন্টস শপে যাব, একটা টি শার্ট নিব। আমার জন্য নিবি? হ, আমাকে পাগলা কুকুর পাইছে তো। আসলে তোর পাগলা কুকুরে পাইছে। অন্তর, এটা কিন্তু বেশি হইতেছে। ও মা গো, টুরু লাভ। আচ্ছা চল। তারপর গেলাম টি শার্ট কিনতে, মানে তানিয়া কিনবে আর আমি দেখবো। কি কালার পছন্দ তানবীরের? আমি আর তানভীর প্রায় সেম কালারই পছন্দ করি। বুঝছি, হায় রে চয়েস রে। তারপর তানিয়া ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর কয়েকটা টি শার্ট নিয়ে আমার কাছে আসে। দেখ, এখান থেকে দুইটা সিলেক্ট করে দে। আমি দুইটা টি শার্ট সিলেক্ট করে দিই, আর সেও কিনে নেয়। চল, খিদা লাগছে, কিছু খাওয়াবি। চুপচাপ বাসায় গিয়ে খাই নিস, এমনি টাকা আছে কিনা জানি না। চুপ কিপটা, তোর জন্যই তো আমি শপিং মলে আসছি, আর তোর জন্যই তো শপিং করলাম। এখন কিপটামি করিস না, চল রেস্টুরেন্টে। আমি তো শপিং এর টাকা খরচ করলাম, তুই তো শুধু তানভীরের জন্য টি শার্ট নিলি। ওলে বাবালে, টাকা তোর একাই যায় নাই। তোর শপিংয়ে আমারও তানবীরের টাকা আছে, আর এটা তো তোর জানের জন্য করতেছি আমরা। এখন কিপটামি না করে চল তো। বাবা গো, চল, বুঝেছি, 1 টাকাও বাসা নিতে দিবে না। তারপর আমরা রেস্টুরেন্টে গেলাম, সেখানে গিয়ে আমরা বসে পড়লাম, আর তখনই তানভীর ফোন দেয়। হ্যালো, বল। শপিং হয়েছে মামা, নাকি আরও বাকি আছে? শপিং শেষ, শুধু লাস্ট জিনিসটা আনলেই সব কমপ্লিট। সেটা আমি আনবো তো সময় মতো, তুই চিন্তা করিস না। আচ্ছা, তারিন কি চলে গেছে? হুম, তবে মামা তোকে আর তানিয়াকে সন্দেহের নজরে দেখতেছে। বলতেছে তোর আর তানিয়ার মধ্যে নাকি কিছু চলতেছে। হ্যাঁ, তাও তার জন্যই। তো কি করিস? আমি কি করবো? যা করো তো তানিয়াই করতেছে, আমারে লড়তেছে রে মামা। আর যদি তানিয়ার সাথে ব্রেকআপ করতি, তাহলে এই দিন দেখতে হতো না আমার। সমস্যা নেই, তানবীর যদি আমাকে ছেড়ে দেয়, আমিও তোর গলায় ঝুলে পড়বো, আর কি। যা লুট হ। আচ্ছা, খাওয়া দাওয়া করে নিয়ে জিনিস সহ তানিয়াকে বাড়ি দিয়ে আসিস। ভাই তুই এসে নিয়ে যা। সাথে সাথে তানিয়া আমার থেকে ফোনটা কেটে নিল, আর শুরু করে দিল তাদের প্রেম আলাপ। আর আমি বেচারা আমারটার জন্য মরতেছি। তানিয়া তানবীরের কথা শেষ, আর আমাদেরও খাবার চলে আসে। অন্যদিকে তারিন তার কিছু বান্ধবীদের নিয়ে একই রেস্টুরেন্টে আসে, যেখানে আমি আর তানিয়া উপস্থিত। তারিন, দেখ তো, ওইটা অন্তর ভাইয়া না? তারিন আমাকে তানিয়ার সাথে দেখে প্রায় অবাকই হয়ে গেল। এই অন্তর ভাইয়ার সাথে মেয়েটা কে রে? তারিন দেখতে লাগলো তানিয়া আর আমি হেসে হেসে কথা বলতেছি আর খাবার খাচ্ছি। তানিয়া তার মোবাইল বের করে আমাকে কল দেওয়ার জন্য। আমি জানি না প্ল্যান সাকসেস হবে কিনা, তবে আমি আমার কলিজাটাকে খুশি দেখতে চাই। আমরা তো সেটাই চেষ্টা করতেছি অন্তর, তুই চিন্তা করিস না। হঠাৎ আমার কল বেজে উঠলো, দেখলাম তারিন কল দিছে। আমি রিসিভ করলাম। হ্যালো। কোথায় তুমি? আমি তো বাসায়। কেন? ও, কি করো তুমি? এই তো আছি আর কি, মোবাইল নিয়ে। তুমি কি করো? আমিও মোবাইল নিয়ে ব্যস্ত। আচ্ছা, পরে কথা বলি, কেউ রুমের দিকে আসতেছে। ওকে বাই। তারপর কেটে দিল। কি বলে সে? আমি কোথায় কি করি এসব? বাদ দে, তাড়াতাড়ি খেয়ে নে। অন্যদিকে তারিন আমার মিথ্যা কথা শুনে মুখ চেপে কান্না করতে করতে বেরিয়ে যায়, সাথে তার বান্ধবীরাও। ও কেন আমার সাথে এত বড় প্রতারণা করলো? যদি আমাকে ভালো না বেসে থাকে, তাহলে কেন আমার ফিলিংস নিয়ে এইভাবে খেলা করলো সে? আমি কি ওকে ভালোবাসি নাই, নাকি আমার ভালোবাসায় কমতি ছিল? না, এর জবাব ওকে দিতেই হবে। তারিন কোনো মতে তো চোখের পানি ধরে রেখে বাড়ি চলে যায়। আর এদিকে, ম্যাডাম চলেন, আজকে এমনি অনেক কাজ আছে আমাদের। তারপর বিল মিটিয়ে তানিয়াদের বাড়ির দিকে চলে যায়। তবে তানিয়াদের পুরনো বাড়িতে যাই আমরা। তানিয়াদের পুরনো বাড়িতে আসার আগেই তানবীরকে কল দিয়ে আসতে বলে দিই, আর সেও এখন উপস্থিত। সব নেওয়া হয়েছে তোর? হয়েছে, জাস্ট লাস্ট জিনিসটাই বাকি। মামা,
তারিন কিন্তু তোর ওপর সন্দেহ করতেছে। সে মনে করতেছে আমার কলিগরা লগে তোর চলতেছে। আমার কি পাগলে পাইছে? এই সেমরির সাথে আমার চলবো? বাইরে ভাই কি জিনিস রে এটা, আমারে লুটে ফেললো। ভাই একটু দেখে শুনে রিলেশন করতে পারিস না? ওই সাবধান। ঝগড়াঝাটি বাদ দে, আর এইগুলো আমাদের বাড়ি দিয়ে যা, আমরা কাজ শুরু করে দিব। ওকে, এই নে, আমি গেলাম। তারপর তাদের জিনিসপত্রগুলো দিয়ে আমি বাড়ি চলে গেলাম। কই ছিলি তুই? আসছিলাম আর কেউ গানটায় মেসেজ দিছিলাম না, দেখোনি? দেখছি, যা রুমে, আমি তোর জন্য চা আনতেছি। এই না হলে আমার আম্মু আমার কতই না যে খেয়াল রাখে, আমাকে কতই না ভালোবাসে। হাওয়া দেওয়া বন্ধ কর। আমি রুমে চলে গেলাম আর একটু ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ি। আজকের পার্টির জন্য উত্তেজিত। আসলে প্রায় এক সপ্তাহ আগ থেকে আজকের দিনের জন্য প্ল্যান করতেছি আমি, তানভীর ও তানিয়া। কারণ আজ আমার কলিজাটার জন্মদিন, তাই চিন্তা করলাম ওর জন্য সারপ্রাইজ বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে তারিনকে সারপ্রাইজ দেবো আমি। আমি শিওর তারিন আজকে সে লেভেলে চমকেও যাবে, ও খুশিও হবে, কারণ আমি জানি তারিন আমাকে কতটা ভালোবাসে। আম্মু চা নিয়ে আসে। আসলে দুপুরে চা খাওয়াটা আমার অভ্যাস, তা আবার রং চা। কিরে, আজকে তোর চেহারায় অন্য কিছু দেখতে পাচ্ছি আমি। কি ঘটিয়ে আসলি আবার? ধুর, কই কি ঘটাইছে আমি? সত্যি করে বল, কি ঘটিয়ে আসলি তুই? তোর চেহারায় আজ অন্য কিছু বলতেছে আমাকে। ধুর আম্মু, বললাম তো কিছুই ঘটায়নি। যাও তো আম্মু। বলিস না, আমি গেলাম, তুই তোর রং চা শেষ কর। তারপর আম্মু চলে যায়, আমি রং চাটা শেষ করলাম। আর আজকে কি হবে সেটা নিয়ে ভাবতে লাগলাম। অন্যদিকে তারিন বালিশে মুখ গুজে কান্না করতে করতে ব্যস্ত, কারণ সে আমাকে তাইনের সাথে রেস্টুরেন্টে দেখলো। আর যখন সে আমাকে কল দেয় জিজ্ঞাসা করে, তখন আমি তাকে মিথ্যা বললাম। সে আমার এইসব নিয়ে ভাবতে ভাবতেই চোখের পানি ফেলতে লাগে। সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে নিলাম, দেখলাম তানিয়া কল দিছে। হ্যাঁ বল। কই তুই, আসবি না? আমি না আসলে আমার তারিনকে কেক কে খাওয়াবে আর লাগাবে কে? আচ্ছা তানবীর কি গেছে কেক আনতে? তুই তাড়াতাড়ি আয়। বলেই কল কেটে দিল। আমি মোবাইল আর ওয়ালেট নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। আমি চলে গেলাম সেই জায়গায় যেখানে আমাদের বার্থডে পার্টি হবে, আর সেটা হলো তানিয়াদের পুরনো বাড়ি। আসলে তানিয়ার পরিবার আমাদের চেনে, আর তানিয়া ও তানবীরের বিয়েও ঠিক হয়ে আছে, কারণ তানিয়া ও তানবীরের বাসায় তাদের সম্পর্ক মেনে নেয়। আমি দরজার কাছে গিয়ে নক দিই। কিরে, আসছিস? হ্যাঁ, আজকে সেই মজা হবে, আমি তো ওয়েট করতে পারতেছি না। ভিতরে চল তো। আমি ভিতরে চলে যাই। অন্যদিকে তারিনের বান্ধবী নিশু দেখে আমি ও তানিয়া কথাবার্তা বলছি, আর আমাদের কথা শুনে সে অবাক হয়ে যায়। এটা আমি কি শুনলাম? অন্তর ভাইয়া তানিয়া আপুর সাথে? ছি, উনি এত নীচ মানুষ, তা আমার জানা ছিল না। আমি এক্ষুনি তারিনকে বলবো এই সব। নিশু তার মোবাইল বের করে তারিনকে কল দেয়। হ্যালো তারিন, শোন, কথা আছে। বল। আমি অন্তর ভাইয়াকে তারপর নিশু যা যা শুনে সব বলে দেয়, যা শুনে তারিন এবার রেগেই যায়। এই জানোয়ারের বাচ্চাকে আমি এবার ছাড়বো না, আমি এর শেষ দেখেই ছাড়বো। তুই সেখানেই থাক, আমি এখন আসতেছি। তারপর কল কেটে দেয়, আর তারিনও রেগে ঘর থেকে বের হয় আমাকে সাহায্য করার জন্য। তারিনও তার বান্ধবী নিশু মিলে ঘরে দরজা গিয়ে কান পেতে শুনে। এদিকে আমি আর তানিয়া মিলে হলরুমে যা যা বাকি ছিল তা সব কিছু করলাম। আমিও তাড়াহুড়ো করতে গিয়ে সেখানে থাকা সোফার টেবিলের উপরে একটা বোতল ছিল, সেটার ধাক্কা লেগে তানিয়ার পায়ে পড়ে। আউচ। সরি। এত তাড়াহুড়ার কি আছে, আস্তে আস্তে কর। ওকে। অন্যদিকে তারিন আমাদের কথা শুনে মুখ চেপে কান্না করতে লাগলো, আর নিশু প্রায় অবাক হয়ে গেল এইসব শুনে। ছি, অন্তর ভাইয়া এত নীচ আর নোংরা প্রজাতির মানুষ হবে তা আমি কল্পনাও করতে পারি না। তারপর তারিন জোরে জোরে দরজা নক করতে থাকে। এদিকে মনে হয় ও চলে আসছে। ওরে আমার লজ্জাবতী, এত লজ্জা পাইস না। তোর লজ্জা দেখে না লজ্জাও ইনসাল্টেড ফিল করবে। কুত্তা, তোর সাথে কি এমন দুশমনি করলাম? কথায় কথায় ইনসাল্ট করিস। যা, দরজা খোল। আমি গিয়ে দরজা খুললাম। দরজা খুলে তো হয়ে গেলাম, কারণ তারিন ও নিশু উপস্থিত। তো তোমরা? সাথে সাথেই তারিন আমার কলার ধরে আমাকে ছুঁড়ে মারে ফ্লোরে। কুত্তার বাচ্চা, জানোয়ার, শয়তান, বেয়াদব, লম্পট, বখাটে প্লে বয়, আমার সাথে কি করে এইসব করতে পারলি তুই? আর তারিন তার জুতো খুলে আমার গালে মারতে থাকে। জানিস আমি তোকে কতটাই না ভালোবেসেছি, কিন্তু তুই যে এমন হবে কে জানতো? তারিন, কি করছিস তুই এইসব? চুপ বেয়াদব নষ্টা মেয়ে, তুইও কম না। তোর আর তানবীরের বিয়ে ঠিক হয়ে থাকার পরেও তুই আমার বয়ফ্রেন্ডের সাথে, ছি। আর তোকে কতই না ভালো ভাবছিলাম আমি, কিন্তু তুই তো আস্ত একটা লুচ্চা বেয়াদব লম্পট। মানে যত খারাপ কথা বলি না কেন, তার থেকেও তুই নীচ।
আমি তারিনের অবস্থা দেখে অবাক হয়ে গেলাম। আর সে তো আমাকে তার পায়ে জুতো দিয়ে আমাকে মারলো। তার এই ব্যবহার দেখে আমার চোখ দিয়ে পানি টপটপ করে পড়তে লাগলো। আজ তারিন আমার সাথে এটা করতে পারলো? আমি কি এমন অপরাধ করলাম যার জন্য তারিন আমাকে এতগুলো কথা শোনালো আর জুতোর বাড়িও দিল? তোর যদি রুম ডেট করার এতই ইচ্ছে হচ্ছিল আমাকে বলতি, কিন্তু তুই কি না এই লুচ্চা প্লে বয়, তোর কি মনে একটুও সংকোচ বোধ করে নাই নিজের বেস্ট ফ্রেন্ডের হবু বউয়ের সাথে তুই? আমার তো মন ভেঙে ফেললি, কিন্তু কি করে নিজের বেস্ট ফ্রেন্ডকেও ধোকা দিলি তুই? বলে তারিন আমাকে জুতা দিয়ে মারতে থাকে। ছি ভাইয়া, আপনি এত নিচ প্রজাতির মানুষ হবে তা আমার জানাও ছিল না। আপনি জানেন তারিন সবসময় আপনাকে নিয়ে কথা বলতো, সবসময় আপনাকে নিয়ে কতই না স্বপ্ন ছিল তার, কিন্তু আপনি কি না, ছি ভাইয়া, আপনাকে দেখেও আমার ঘৃণা হচ্ছে। তাদের কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি ফেলতেছিলাম। আজ তারিন আমাকে এইভাবে অপমান করলো। আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে কি বলতেছে তারিন এসব? সত্যি কলিজাটা ফেটে যাচ্ছে আমার। জানিস তোকে কি করা দরকার? তোকে জুতার মালা পরিয়ে পুরা এলাকা ঘোরানো দরকার। আর দাঁড়া, আমি পুলিশকে কল দিচ্ছি। আর তখনই তানভীর কেক নিয়ে উপস্থিত হয়। সে আমাকে এভাবে পড়ে থাকতে দেখেও তারিনকে এখানে দেখে অবাক হয়ে যায়। এই অন্তর, এইভাবে পড়ে আছিস কেন? আর তারিন এখন এখানে কি করতেছে? তানভীর, আমি তোকে আগেও বলেছিলাম এই জানোয়ার ও তোর নষ্ট হবু বউয়ের মাঝে অনেক কিছু চলতেছে, কিন্তু তুই বিশ্বাস করিস না। কিন্তু দেখ, আমার সন্দেহ ঠিকই সত্যি হয়েছে। আজ আমি ও নিশু মিলে হাতে নাতে ধরছি এই দুইটাকে। তাদের কীর্তিকলাপে ব্যস্ত ছিল আর আমাকেও তোকে ঠকাচ্ছিল তারা দুজন মিলে। তানভীর কথাটা শুনে অবাক হয়ে যায়, তবে তানভীর অবাক হয় তারিনের কথাগুলো শুনে। এই কি বললি তুই? অন্তর আর তানিয়ার মাঝে কি চলতেছে? দেখ তুই, তাদের দুইটাকেই তানিয়াদের পুরনো বাড়িতে ধরছি আমরা। দেখ, পুরনো বাড়ি এসে তারা তাদের প্রেম লীলা চালাচ্ছিল, কিন্তু আজ ধরা খেয়ে গেল দুই নষ্টা। সাথে সাথে তানভীর দিল তারিনকে কোষ এক থাপ্পড় খেয়ে তারিন ফ্লোরে পড়ে যায়। দেখলাম তানভীর রেগে গেছে। আমি উঠে তানভীরকে ধরি। তানভীর, কি করতেছিস তুই? অন্তর ছাড় আমাকে। এই মেয়ে কাকে কি বলতেছে? তারিন তানভীরের দিকে গালে হাত দিয়ে তাকিয়ে আছে, আর নিশো অবাক চোখে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর তারিনের চুলের মুঠি ধরে দাঁড় করায়। এই, তুই কাকে কি বলছিস? আর কি বললি তুই? তারা এখানে এসে তাদের প্রেম লীলা চালাচ্ছিল, তাই না? আয় আমার সাথে তুই। তানভীর তারিনের চুলের মুঠি ধরে হলরুম দেখাতে লাগে। এই দেখ, তারা আসলে কি করতেছিল। তারিনের চুলের মুঠি ধরে দেখাতে লাগে। তোর জন্মদিন উদযাপন করার জন্য সে আজ থেকে 7 দিন আগের থেকেই তোকে খুশি করার জন্য আমাকেও তানিয়াকেও নিয়ে প্ল্যান করে। সে তোর হাসি মুখটা দেখার জন্য দেখ কি করছে। চারিদিকে ভালো করে তাকিয়ে দেখ। তারিন ভালো করে দেখে, পুরো হলরুম দেখে, যা সম্পূর্ণভাবে সাজানো, যেখানে বেলুন, জরি কাগজ ও বিভিন্ন কাগজের কারুকার্য দিয়ে সাজানো। তারপর তানভীর তারিনের চুলের মুঠি ধরে বার্থডে ওয়াল বোর্ড দেখায়। কি, ওরা তো এখানে নষ্টামি করতে আসছে, তাহলে এই সবের কেন প্রয়োজন ছিল? উত্তর দে। তানভীর আবার তারিনকে চুলের মুঠি ধরে কেকের প্যাকেটের কাছে নিয়ে যায়। দাঁড়া, তাতে নষ্টামির আরও একটা নমুনা দেখাই। বলেই সে প্যাকেট খুলে দেখায়। দেখ, তাদের নষ্টামি উদযাপন করার জন্য বার্থডে কেক আনে, যেটাতে সুন্দর করে লেখা আছে হ্যাপি বার্থডে তানিয়া। তারিন এইসব দেখে তার মনের মধ্যে আমার বিরুদ্ধে যত সন্দেহ ঘৃণা ছিল সব তার দূর হয়ে যায়, আর সে সেখানে হাওমাও করে কান্না করে দেয়। কিরে, এখন কান্না করতেছিস কেন তুই? আরও দেখবি তাদের নষ্টামির নমুনা। আসলে তোদের মতো মেয়েরা ভালোবাসতে জানেই না। শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বললেই হয় না, মনে প্রাণেও বিশ্বাস করতে হয় ভালোবাসার মানুষকে। কিন্তু তুই কি করছিস? খালি সন্দেহ। হ্যাঁ, আমার বেশটু খারাপ, কারণ সে তোকে খুশি করতে চেয়েছিল। আর আমি আমার সেই খারাপ বন্ধুকে নিয়ে গর্ব করি, কারণ সে মানুষকে ঠকায়নি কোনো দিন। সে সবসময় সবাইকে হাসি খুশি দেখতে চায়, কিন্তু আড়ালে সে নিজেই কান্না করে যেত। কিন্তু যখন তুই তার জীবনে আসছিস, সে মনে করেছিল সেও এখন হাসি খুশি থাকবে, কিন্তু তুই আজকে তাকে সবচেয়ে বড় কষ্ট দিয়ে দিলি। হ্যাঁ, আমার বন্ধু জানোয়ার, কারণ সে তোকে হাসাতে চেয়েছিল, যার প্রতিদান আজ তুই দিয়ে দিলি। তানবীর, অন্তর কোথায়? নিশু, অন্তর কোথায়? এই মেয়ে, বল ও কই? ভাইয়া চলে গেছে। তানভীর সাথে সাথে বাহিরে দৌড় দেয় আমাকে খোঁজার জন্য, কিন্তু আর পায় না। তারিন সেখানে কান্না করতে করতে বসে পড়ে। ছি তারিন, ছি,
তুই এত নিচ মানসিকতার মেয়ে তা আমার জানা ছিল না। কিভাবে তুই এইসব ভাবলি? অন্তর আমাকে বান্ধবী মানে তো ঠিকই, সাথেও আমাকে মন থেকে সম্মানও দেয়। আর তুই কি না, অন্তর তোর জন্য কতই না কি করতে চাইছিল। সে চাইছে তোকে সারপ্রাইজ বার্থডে পার্টি দিবে, কিন্তু তুই তাকে কি দিলি? অনেক অপমান ও জুতার বাড়ি। কি করে পারলি তুই এসব করতে? অন্তর তোকে কতটা ভালোবাসি তা আমি আর তানভীর ভালো করেই জানি। কিন্তু তুই ভালো যেহেতু বেসেছিস, তাহলে একটু ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে শিখ। সন্দেহ না, আমার মনে হয় না তুই অন্তরকে কোনো দিনও ভালোবাসিস, কিন্তু সে তোকে মনে প্রাণে ভালোবেসেই গেল। তানভীর বাহির থেকে আসে। অন্তরকে পাইছো? না, তুমি একটু কষ্ট করে বাড়িতে খুঁজে দেখো তো। আর এই, তুই বের হো বাড়ি থেকে। তানভীর তারিনকে টেনে বাড়ি থেকে বের করে দেয়, সাথে নিশিও বেরিয়ে যায়। আর তানভীরও তানিয়া মিলে পুরো বাড়ি খুঁজে দেখে, কিন্তু আমাকে কোথাও খুঁজে পায় না। তারিন বাহিরের রাস্তায় বসে বসে হাওমাও করে কান্না করতে থাকে। সে আজ তার সন্দেহের জন্য তার অতি প্রিয় একটা জিনিসের কাছে কেনার পাত্র হয়ে গেল। কি করে আমার মাথায় এইসব আসলো? কেন আমি অন্তরকে সন্দেহ করলাম? সে তো আমাকে বলেছিল আমাকে কোনোদিন ঠকাবে না, কিন্তু আমি তাকে বিশ্বাস না করে তাকে অনেক কথা শোনালাম ও জুতার বাড়ি দিলাম। ছেলেটা তো আমাকে হাসি খুশি রাখতে চেয়েছিল, কিন্তু আমিই ওকে কাঁদিয়ে দিলাম। বলে সে আরও কান্নায় ভেঙে পড়ে। এদিকে আমি মেন রোডে চলে আসলাম। আজ আমাকে আমার ভালোবাসা ভালো একটা শিক্ষা দিল, আর বুঝিয়ে দিল আমি তার মনে কোনোদিনও জায়গা নিতে পারলাম না। আমি তার মনে বিশ্বাস জোগাতে পারিনি। হয়তো আমারই ভুল ছিল। আগে তার মনে বিশ্বাসটা জোগানো দরকার ছিল, পরে না হয় তার জন্য কিছু করতাম। হয়তো আমার ভালোবাসা কমতি ছিল, যার পরিণাম জুতোর বাড়ি পেলাম। না, আর কোনোদিন আমি কাউকে ভালোবাসবো না, আর কারো মনে আঘাত দিতেও চাই না। আমি তারিনকে পেয়ে মনে করেছিলাম আমার দুঃখ কষ্ট ওর সাথে শেয়ার করব। মনে করলাম ও আমাকে বুঝবে, কিন্তু আমি ভুল ছিলাম। থাক, আর কাউকে ভালোবাসার প্রয়োজন নেই। আমি একাই ঠিক আছি। আর যদি কাউকে প্রয়োজন হয়, আমার বেস্টু ও আমার হবু ভাবি আছে না, কিন্তু কেউ না। আর কাউকে বিশ্বাস করব না, না কাউকে মন দেব। কেউ চায় না আমায়, শুধু আমার পরিবার ও আমার বন্ধুদের নিয়ে থাকবো আমি মেন রোডে হাঁটতে হাঁটতে মনকে শান্ত করার চেষ্টা করছি, আর নিজের মনকে বোঝানোর চেষ্টা করছি যে তার মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই, আছে শুধু সন্দেহ আর সন্দেহ। এইভাবে হাজারো সম্পর্ক সমাপ্তি ঘটে এই সন্দেহের জন্য। সন্দেহ করা খারাপ না, এটা আমি বলতেছি না, তবে অতিরিক্ত সন্দেহটা ঠিক না। কিছু কিছু সময় এই অন্ধ সন্দেহের জন্যই অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই অন্ধ সন্দেহ থেকে নিজে বিরত থাকুন, আর অন্যদেরকেও বিরত রাখুন। আমি মেন রোডে যতদূর পারলাম হাঁটতেই থাকলাম। কী বা করবো আমি? ভাঙা মনকে সান্ত্বনা দিতে চাচ্ছি। চিন্তা করলাম মনের মধ্যে একজনকে পেয়ে তাকে নিয়ে আমি হাসি খুশি থাকবো, কিন্তু ভাগ্য একটা মোড় দিয়ে দিল। রাতের 11টা বাজে, এখন আমি রাস্তায় হাঁটছি আর চোখের পানি ফেলছি। আমার ফোনও অফ করে রেখেছিলাম যাতে কেউ আমাকে বিরক্ত না করতে পারে, কারণ আমি একটু একা থাকতে চাই। রাতের 12টা বাজে, আমি রাস্তার এক কোণায় বসে আছি। তবে আজ আমার নেশার সাহায্য নিতে ইচ্ছে করছে, তাই আমি উঠে হাঁটতে লাগলাম আর খুঁজতে লাগলাম কোনো দোকান খোলা আছে কিনা। আমি দেখলাম একটা টং দোকান খোলা আছে, তাই আমিও চলে গেলাম। কি চাই মামা? আমি সংকোচ বোধ করতে থাকলাম, কারণ আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো দোকানে সিগারেট চাইনি। আরে ভাই, বলবেন কি লাগবে? সিগারেট লাগবে। আরে এটার জন্য এভাবে সংকোচ বোধ করতেছেন কেন ভাই? বলেন কি সিগারেট দেব? আমি বেশিরভাগই ডার্বি ব্যানসন ও গলিপের কথা শুনেছিলাম, তাই চিন্তা করলাম তিনটাই নিয়ে নিই। ডার্বি ব্যানসন ও গলিপ তিনটারই 1 প্যাকেট করে দিয়ে দেন। তারপর দোকানদার আমাকে দেয়, আমিও টাকা দিয়ে দিই ও একটা লাইটারও নিয়ে নিলাম। আমিও যেতে লাগি। ভাই একটা কথা বলবো? জি বলেন। ভাই, আমি এই প্রথম দেখলাম কেউ একসাথে 3 ধরনের সিগারেট নিল। ভাই, আপনারা কি গ্রুপলি আড্ডা দিবেন নাকি? সেটা আপনি না জানলেও চলবে। আপনার কাছে সিগারেট বিক্রি করা এই সকল প্রশ্ন করা না বলেই চলে আসলাম সেখান থেকে। তারপর আমিও আবার মেন রোডে গিয়ে সিগারেট ধরালাম। হাতে সিগারেট, খাবো কি খাবো না তা ভাবতে লাগলাম। পরে এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে সোজা খাওয়া শুরু করে দিলাম। প্রথমে একটু কষ্ট লাগলেও পরে ঠিক হতে লাগলো। প্রথমে গলিপ, এরপর ব্যানসন, এরপর ডার্বি খেলাম। একটা শেষ হতে আরেকটা ধরে নিলাম। এভাবেই 3 প্যাকেটই প্রায় শেষ। শুধু ডার্বি 4টা সিগারেট বাকি আছে। দেখলাম 1টা বাজে। পরে মনে পড়লো বাসার কথা, তাই মোবাইল অন করলাম। অন করতে আব্বু প্রায় 150টার উপরে SMS, এবং সাথে সাথে আব্বুর ফোন। হ্যালো। হ্যালো, কিরে কই তুই? ফোন বন্ধ কেন তোর?
আরে মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এতে আমার দোষ কোথায়? কিরে তুই রেগে আছিস কেন? কি হয়েছে? আমার ইচ্ছে, আমার লাইফে আমি যা খুশি করব। ফোন রাখো, আমি পরে আসবো, একটা পার্টিতে আছি, বাই বলে ফোন রেখে দিলাম। এরপর বাকি যে সিগারেটগুলো ছিল সেগুলো একটার পর একটা শেষ করলাম। আমি যাচ্ছি সিগারেটের ধোয়া দিয়ে নিজের কষ্টটাকে উড়িয়ে দিতে। প্রায় 2:30 বাজে আমি বাসার দিকে গেলাম। আমি দরজা টান দিতে দরজা খুলে যায়, আর আমি বাড়ির দরজা বন্ধ করে দিয়ে রুমে গিয়ে হেলে খাটে পড়ি, আর শুয়ে থাকতে থাকতে ঘুম চলে আসে। অন্তর, এই অন্তর, আব্বু উঠ, আর কতক্ষণ ঘুমাবি? সকাল হয়েছে তো। আম্মুর ডাকে আমি উঠে পড়লাম। আম্মু আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এভাবে কি দেখো তুমি? তোর চোখ লাল হয়ে আছে কেন? ধুর, বোকার মতো কথা বলো না তো। কাল রাতে আসলামই কয়টায়, আমি ভালো করে ঘুমোতে পারিনি। আমি উঠে বাথরুমে গেলাম ফ্রেশ হতে। সেখানে আমি আয়নায় আমার চোখগুলো দেখতে লাগলাম। আসলে আমার চোখগুলো লাল হয়ে আছে, তবে একটু ভয়ঙ্কর লাগতেছে দেখতে। এখন আমার চোখগুলো দেখলে মনে হবে আমি কোনো এক নরপশু হিংস্র হয়ে আছি, আর শিকার পেলে সোজা গিলে ফেলবো। আমি খেয়াল করলাম আমার গায়ের থেকে সিগারেটের গন্ধ আসতেছে, তাই পকেটে যা যা ছিল সব বের করে এক সাইডে রেখে সে অবস্থায় গোসল করে নিলাম। তারপর রুমে গিয়ে একটা টি শার্ট ও প্যান্ট নিয়ে আবার বাথরুমে চলে গেলাম আর চেঞ্জ করে নিলাম। এরপর আমি আমার রুমে আয়নার সামনে গেলাম। সেখানে গিয়ে নিজেকে দেখতে লাগলাম। একদিনে কি থেকে কি হয়ে গেলাম আমি। আমার চুলগুলো ভেজা অবস্থায় আছে, তাই সেগুলো নেমে আছে, আর চুলগুলো বড় হওয়ার কারণে চোখ বরাবর আসলো, তাই সে অবস্থায় নিজেকে দেখলাম আর নিজেই প্রায় ভয় পেয়ে গেলাম। কারণ আমার চুল ও চোখের জন্য কি যে বলবো ভাই, বাদ দেন। আমি ডাইনিং রুমে চলে গেলাম, দেখলাম আব্বু উপস্থিত। আমি টেবিলে বসলাম। কিরে কাল রাতে কইছিলি একটা ফ্রেন্ডের বাসায় বার্থডে পার্টি দিয়েছিলাম। আমাদের একটু বলে যাইতি ভালো হতো। আমাদের কি চিন্তা হয় না তোর জন্য? সাথে সাথে টেবিলের উপর থেকে একটা গ্লাস নিয়ে ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেলি। আমাকে পাইছোটে কি তোমরা? আমি কি মেয়ে নাকি যে আমাকে নিয়ে চিন্তা হয়? যদি এতই চিন্তা হয় তাহলে কেন বাইরের দুনিয়া দেখাইছো? আমাকে ঘরে আটকে রাখলে না কেন? আমার অবস্থা দেখে আম্মু আব্বু দুজনে নিস্তব্ধ হয়ে গেল, আর আমি টেবিল থেকে উঠে সোজা রুমে চলে গেলাম। তখন মনে পড়লো ফোনের কথা। আমি ফোন হাতে নিলাম, দেখলাম তারিনের নাম্বার থেকে অনেকগুলো মিস কল। আমি ফোন খাটের উপর ছুঁড়ে মারি, ফোন বাজতেই থাকলো। দেখলাম আননোন নাম্বার থেকে কল আসছে। আমি রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, কোথায় তুমি? কলেজে আসো নাই কেন? দেখো, দোহাই লাগে, একটি বার দেখা করো আমার সাথে। এই, আমাকে পাইছিস কি তুই? হ্যাঁ, যখন ইচ্ছে কষ্ট দিবি, যখন ইচ্ছে পিড়িতে দেখাবি, তাই না? আর কোনোদিন আমাকে কল দিবি না। তোর মতো ভালো মেয়ের সাথে আমার মতো লুচ্চা নষ্টা ফ্লেভারের কথাই বলা উচিত না। রাখ ফোন, বলে ফোন কেটে দিলাম আর মোবাইলটা খাটে ছুঁড়ে ফেলি। লাগবে না কারো ভালোবাসা আমার, একাই ঠিক আছে। আমি অনেক কষ্টতে এখন হালকা পিড়িতে দেখাইতেছে না, সিমটাই ভেঙে ফেলবো আমি। না থাকবে সিম, না হবে কন্ট্রাক্ট। আমি মোবাইল হাতে নিয়েই তার সিম খুলে নিয়ে ফেলি আর সেটা ভেঙে ফেলি, আর খাটে শুয়ে পড়ি চোখ বন্ধ করে। হঠাৎ কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। আমি চোখ খুলে দেখি আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি রে আব্বু, কি হয়েছে তোর? একটু বল তো আমাকে। কিছু হয়নি আমার। আচ্ছা দেখি, আমি নাস্তা খাওয়াই দিই। আচ্ছা দাও। তারপর দেখলাম আম্মু নাস্তা নিয়েই আমার রুমে আসে আর প্লেট নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগে। আচ্ছা শোন, তোর নানু কল দিছিল, এক কাজ কর, তুই কয়েকদিন সেখান থেকে ঘুরে আয় না। আচ্ছা ঠিক আছে, যাব। ঠিক আছে, আজই চলে যা, তাহলে ভালো হবে। ঠিক আছে। আম্মু আমাকে নাস্তা খাইয়ে দিয়ে চলে যায়। আমি চিন্তা করলাম আমার উপর এমনি অনেক কিছু হয়ে গেছে, তাই একটু রিফ্রেশ মুডের প্রয়োজন, তাই যাওয়াই উচিত। আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম। দেখলাম সকাল 11টা বাজে। আমি ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। আব্বু আম্মু থেকে বিদায় নেমে চলে গেলাম বাস স্ট্যান্ডে। আমি টিকিট কাউন্টারে যেতেই শক খেয়ে গেলাম। কিরে একা একা কোথায় যাও মনু? আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ আমার সামনে তানভীর দাঁড়িয়ে আছে। শালা তুই তুই এখানে কি করতেছিস? শালা, আমাকে একা করে কই যাচ্তেছিস? আর ফোন বন্ধ কেন তোর? এমনি। এখন তুই এখানে কেন, আর কই যাচ্ছিস তুই? যাইতেছি আর কি, বেষ্টুর নানার বাড়ি। মানে? মানে আমি তুই একই জায়গায় যাচ্ছি মামা। এবার কথা বলিস না, টিকিট নে। আমি আর কোনো কথা না বলে টিকিট নিতে গেলাম, কিন্তু প্রশ্ন হলে হারামি কি করে জানলো আমি যে এলাকা ছাড়তেছি? জি, 2টা টিকিট দেন এই জায়গার জন্য। জি, 2টা টিকিট হবে, কিন্তু আলাদা আলাদা। আলাদা আলাদা মানে? আসলে আমাদের বাসের টিকিট প্রায় বেচা হয়ে গেছে, শুধু 2টাই সিট বাকি, তাও আলাদা আলাদা। এখন কি নেবেন? নিয়ে নে, পরের বাস দেরি আছে। ঠিক আছে, দেন তাহলে। আমি 2টা টিকিট নিয়ে নিলাম, কিন্তু আমরা দুজন দু প্রান্তে বসতে হবে। আমরা বাসে উঠলাম।
আমি শুধু একটা ব্যাগ কাঁধে নিয়ে আসলাম, যেটাতে কিছু জামা কাপড় ও আমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে। আমি আমার সিটে বসলাম। যাক ভালোই, আমাকে জানালার পাশে দেওয়া হয়েছে। এবার প্রকৃতি উপভোগ করতে করতেই নানুর বাড়িতে যাওয়া যাবে। আমি দেখলাম তানভীর, আমি যে শাড়িতে বসলাম সে আমার বাঁ পাশের শাড়িতে, আমার সিট বরাবর 3টা সিট পর তার সিট। আমি সিটে বসে আছি আর বাস ছাড়ার অপেক্ষা করতেছি। আমি জানালা দিয়ে বাইরে দেখতে লাগি। এক্সকিউজ মি, এটা আমার সিট, আমি কি এখানে বসতে পারি? আমি কথা শুনে সাথে সাথে তাকালাম, দেখলাম কালো একটা বোরকা পরা মেয়ে এই কথা বলল। কোনটা আপনার সিট? জি, আপনার পাশের সিট আমার, আমি কি এখানে বসতে পারি? পড়ে গেলাম মুসিবতে। আমি কেন সিট পেলাম তো একটা মেয়ের পাশে? হয়তো অনেক ছেলে এই জিনিসটাকে তাদের জন্য সৌভাগ্য মনে করে, কিন্তু আমার জন্য এইসব দুর্ভাগ্য। কারণ আমি অন্য ছেলেগুলোর মতো মেয়ে পাগল না। তবে হ্যাঁ, একজনকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু থাক, সেই অতীতকে আর মনে না করাই ভালো। সেটা জাস্ট আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল। এই যে মিস্টার, এখন কি বসতে দিবেন? আজব তো, আপনার সিট আপনি বসবেন, এটা নিয়ে তো মাথা খাওয়ার কি আছে? বসেন আপনার সিটে। তারপর মেয়েটা আমার পাশের সিটে বসে পড়ে। তবে আমার একটু আনইজি লাগছে। আমি তানবীরকে দেখতে লাগলাম। তানবীরের সাথে একটা বোরকা পরা মেয়ে বসেছে, আর সে তো পিরিতের আলাপ করতে ব্যস্ত। আপু একটা কথা বলি, কিছু মনে করবেন না? আপনি যদি আমার বন্ধু সিটে গিয়ে বসতেন তাহলে একটু ভালো হতো। সরি, পারবো না। আমি আমার সিট ছাড়া অন্য কোথাও বসি না, এটা আমার স্বভাব না। বাপরে বাপ, কি জিনিস রে ভাই! একটা ছেলের পাশে বসেছে, আমি ছেলে হয়ে তার জন্য একটু সুবিধার জন্য কথা বললাম, আর সেও কিনা। গাড়ি স্টার্ট করলো, গাড়ি চলতে লাগলো আপন গতিতে। আমিও জানালার বাইরে তাকে প্রকৃতি উপভোগ করতে ব্যস্ত। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আমাকে কি জানালার সিটটা দিবেন? সরি, আমি দেওয়া নেওয়া বন্ধ করে দিছি। যেটা নিজে সেটাকে নিয়ে থাকি, আর আমার জানালার সিট পড়েছে, তাই আমি এখানেই থাকবো। দিবেন না ভালো কথা, এত অ্যাটিটিউড দেখাচ্ছেন কেন? আমার অ্যাটিটিউড বেশি তাই দেখাচ্ছি। নাও প্লিজ সাইলেন্ট। কিছুক্ষণ নীরবভাবে বসে বসে বাইরের প্রকৃতি দেখতে লাগলাম, আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে থাকি। আর তখনই তারিনের মিষ্টি হাসিটা মনে চলে আসলো। সাথে সাথে আমি প্রকৃতি থেকে আমার মনোযোগ সরিয়ে নিলাম। কি হলো, শখ খেলেন নাকি? আমি কিছু না বলে আমার পকেট থেকে মোবাইলটা আর ইয়ারফোনটা বের করে লাগিয়ে দিলাম, আর গান শুনতে লাগলাম। কিছুক্ষণ গানের মধ্যে মগ্ন ছিলাম আমি। আর তখনই পাশ থেকে খোঁজা দেয়, সমস্যা কি? গান শুনছিলেন? না তো, ব্যাডমিন্টন খেলছিলাম। এত রাগার কি আছে? আপু আপনার সমস্যাটা কি বলবেন? কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কি রোমান্টিক গানগুলো শুনছিলেন? বুঝেছি। আপু আসেন, আপনি জানালার সিটে। মেয়েটা এবার খুশি হয়ে জানালার সিটে বসে, আর আমি পারতেছি না যে এখানে বাস থেকে নেমে যেতে। মেজাজ খারাপ আগে থেকেই, আমার এখন আরও খারাপ করে দিল। আমি তানবীরকে দেখলাম, শালা মেয়ের সাথে পীড়িতের আলাপ করতেছে। হয়তো শালা ভুলে গেছে তারও বিয়ে ঠিক হয়ে আছে। আমি তানবীরকে ডাক দিলাম। তানবীর সিট থেকে এসে কোনো মতো দাঁড়ায়। মেয়ে পেয়ে তো ভালোই কাজ চালাচ্ছিস, শালা তুই ভুলে গেছিস তোর বিয়ে ঠিক হয়ে আছে? নাকি তানিয়ারে কল দিয়ে বলবো? আরে দোস্ত, মেয়েটা অনেক ফ্রেন্ডলি বিহেভ করে ভাই, অনেক হাসি ঠাট্টাও করে, তাই আর কি একটু। আমিও তানিয়ারে কল দিই একটু। না না, কল দিস না দোস্ত, না হলে সব শেষ হয়ে যাবে বেটা। হোক শালা সব শেষ। তোর পাশেও তো একটা মেয়ে, তার সাথে তুইও ফ্লার্ট কর, কে বারণ করলো তোরে? সেটাই তো সমস্যা। এক কাজ কর, তোর পাশের মেয়েটাকে এখানে পাঠাই দে কষ্ট করে, না হলে। এই যে মিস্টার, মেয়েদের পাশে বসলে সমস্যা কোথায়? অ্যালার্জি আছে আমার। এবার কথা বলবেন না, চুপচাপ থাকেন। আচ্ছা দোস্ত, আমি পাঠাচ্ছি। তারপর তানভীর চলে গেল, আর তানভীরের পাশের মেয়েটা আসে। আমি ওনাকে সিটটা দিয়ে তানভীরের পাশে বসে পড়ি, আর সেখানে এখানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগি। বাস বিরতির জন্য থামলো। তানভীর চল, একটু ফ্রেশ হয়ে নেই, আর কিছু খেয়েও নিই। চল। তারপর আমরা বাস থেকে নামলাম, আর একটু হালকা হয়ে নিলাম। তারপর দুজনেই খাবার খেয়ে নিলাম। তবে টেবিল থেকে উঠতেই ঠিক আমার পিছন বরাবর টেবিলে 2টা মেয়ে উপস্থিত। আমি তাদের দেখেও না দেখার ভান করে চলে গেলাম হাত ধুতে। তারপর হাত ধুয়ে আমি তানভীরের কাছে গেলাম। তুই খা, আমি বিল দিয়ে দিই। না না না, বিল দিস না, আমি দিব। তুই কেন দিবি? তুই আমার সাথে আসছিস, তাই তোর বিল আমি দেবো। মামা, বেইমানি হবে কিন্তু। যা যা তুই দে, এমনিতে যে কিপটা তুই, দে শালা। তারপর তানভীর খেয়ে বিল দিল, আর কিছু খাবার নিয়ে এলো। আমরা বাসে উঠে যাই, আর আমাদের আসার পরে সে মেয়ে 2টা বাসে। কিছুক্ষণ পর বাস ছেড়ে দেয়, আর আমি কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে লাগি। প্রায় 2.5 ঘন্টা পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। আমরা বাস থেকে নামি আমাদের ব্যাগগুলো নিয়ে। কিছুক্ষণ পরে দেখলাম সেই মেয়েগুলো। আমি তাদের দেখেও না দেখার ভান করে আমি মোবাইলটা বের করলাম, আর মামাকে ফোন দিলাম। হ্যালো মামা, কই তুমি?
আরে আমি সিএনজি স্টেশনের সামনে। পরে আমি মামাকে দেখলাম আর কল কেটে দিয়ে আর তানবীরকে নিয়ে মামার কাছে চলে গেলাম। মামা আমাকে দেখে জড়িয়ে ধরে। কেমন আছিস অন্তর? ভালো আছি। তোমাকে কয়বার বললাম আমার জন্য গ্রামের একটা সুন্দরী খুঁজতে, যাতে বিয়ে করতে পারি। বজ্জাত, এখনো পাইজলামি যাই নাই তাই না? কেমনে যাবে, মুই লিজেন্ডারি ফাজিল। আর মামা, এ হলো আমার বেস্টু, যার কথা তোমাকে বলতাম। কেমন আছো তানবীর? তোমার কথা আমাকে এই পাজিলটা প্রায় সময়ে বলে থাকে। জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা তোরা চল আমার সাথে। তারপর মামা একটা সিএনজি ভাড়া করে, কিন্তু মামা কাকে যেন খুঁজতে লাগলো। কাকে খুঁজো মামা? আরে আর দুজন আসবে, আব্বু বলছিল। নানা ভাই কি বলে? কি অবস্থা তার শরীরের? ভালোই আছে আব্বু। আর আব্বু বলছিল তার নাকি কোন বন্ধুর 2টা নাতনিও আসবে, তাদেরও নিয়ে যেতে বলল। ও আচ্ছা। তার কিছুক্ষণ পর মামা কাকে দেখে যেন চলে যায় আমাদের সিএনজির কাছে রেখে। আর কিছুক্ষণ পরে মামার সাথে 2টা মেয়ে আসে। তাদের দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ এরা হলো সেই মেয়েগুলো যেগুলো আমাদের সাথে বসেছিল। আমি কিছু না হয়ে অবাক চোখে দেখতে লাগলাম। তোরা ওঠ, আমি বাইকে যাই। মামা বাইক আনছো? হ, কেন? মামা তুমি সিএনজি করে চলে যাও, আমি বাইক নিয়ে আসতেছি। ভুলেও না। প্লিজ মামা, অনেকদিন পর বাইক পাইলাম। কাল চালাইস। আর কিছু বললাম না, কারণ মামার সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আমি আর তানবীর সিএনজিতে উঠে বসে পড়ি, আর পিছে সেই 2টা মেয়ে মজা করে বসে আছে। তারপর সিএনজি চলতে থাকে, আমিও গ্রামের পরিবেশ উপভোগ করতে থাকি। মামা তার বাইক নিয়ে চলে যায়। আমরা আমার নানার বাড়ি পৌঁছে যাই। আমি দেখলাম নানা ভাই দাঁড়িয়ে আছে। আমিও সিএনজি থেকে নেমে নানা ভাইয়ের কাছে গেলাম আর নানা ভাইকে সালাম দিলাম। কিরে নানা ভাই, কেমন আছিস? তারপর নানা ভাই আমাকে জড়িয়ে ধরে। আমি তো ভালোই আছি, তবে তোমার খবর জিজ্ঞাসা করবো না, কারণ তোমাকে দেখে পাওয়ারফুল মানুষই মনে হচ্ছে। কি মনে করিস? আমার অনেক শক্তি বলেই তো 80 বছর বাঁচিয়ে আছি। কিন্তু নানা ভাই, আমি তো শুনেছি ভালো মানুষ তাড়াতাড়ি মরে আর শয়তান নাকি অনেক বছর বাঁচে। চুপ বেটা, ভিতরে যা। আমারও তো আমাকে লাভ নেই নানা ভাই। আর ভালো হয়েছে, এখন একটা চান্স পাইলাম তোকে নানুর হাতে বকা খাওয়াইতে। তারপর তানভীরকে আমার কাছে ডাক দিলাম। নানা ভাই, আমার বন্ধু তানভীর, ও আমার সাথে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বজ্জাত নাতিটা আমাকে নানা ভাই ডাকে, তুমিও আমাকে নানা ভাই ডাকতে পারো। জি আচ্ছা। মানিক, অন্তরও তার বন্ধুকে তাদের রুম দেখিয়ে দে। আচ্ছা আব্বু, তোরা আয় আমার সাথে। আমরা দুজনই মামার সাথে যেতে লাগি। আসলে নানাদের বাড়িটা বলতে গেলে একটা বড় একতলা বিল্ডিং, যেটা একটু বড় করে বানানো হয়েছে। মামা আমাদের একটা রুমে নিয়ে যায়। এটা তোদের রুম। আর তানবীর, তুমি আমাকে মামা বউ ডাকতে পারো, অন্তর যেমনটা ডাকে আর কি। মামা না, এখন থেকে মামু ডাক মনে। আস্তে আস্তে শুরু করে দিলি। দাঁড়া, তোরে বিয়েটা করাই দিয়ে তোর বউয়ের হাতে তোরে শায়েস্তা করামু আমি। আগে নিজের গদি সামলাও। লাস্ট টাইম মামিকে দিয়ে কি করেছিলাম মনে আছে নাকি? এবার আগের বাড়ির থেকেও ডাবল হবে। তোরা ফ্রেশ হয়ে হলরুমে আয়, আমি গেলাম। মামা চলে গেল। কিরে ভাই, তুই তোর মামার থ্রেড দেস? হ্যাঁ, আরে বেটা, আসলে আমাদের পরিবারটা একদম ফ্রেন্ডলি, তাই সবার সাথে হাসি মজা করেই থাকি। তোর মতো আমিও এরকম পরিবার পাইলে হইতো। আমার পরিবার মানে তোরও পরিবার বেটা। এখন কথা না বলে ফ্রেশ হয়ে নে। তারপর তানভীর ফ্রেশ হয়ে নিল। এরপর আমিও ফ্রেশ হয়ে নিই আর দুজনেই হলরুমে চলে যাই। সেখানে আমার মামাতো ভাই শান্ত বসে আছে, আর মামা ও নানা ভাইয়ের সাথে কথা বলছে। কি রে শান্ত, কি অবস্থা তোর? শান্ত আমাকে দেখে আমার কাছে চলে আসে। সে ক্লাস 9-এ পড়ে। অন্তর ভাইয়া, কি খবর তোমার? কেমন আছো? তো ভালোই আছিস, কিন্তু তোর থেকে আমি এটা আশা করিনি। আমি আবার কি করলাম? তুই নাকি গোপনে বিয়ে করে ফেলছিস। ধুর ভাইয়া, কি বলো এইসব তুমি? আমার কথা একটু ভাবলি না? আমি তোর থেকে কত বড়, অথচ বিয়ের দিক দিয়ে ছোট বানিয়ে দিলি। কেমনে পারলি এটা করতে তুই? তোর তো বলেছিলাম আমার জন্য মেয়ে খুঁজতে, আর তুই কিনা কাজটা ভালো করিস নাই তুই। ধুর ভাইয়া, কে বলছে তোমারে আমি বিয়ে করছি? আমার বিয়ের বয়স হয়েছে নাকি? আজকালকার পোলাপানগুলোর বিশ্বাস নাই, বড় ভাইরে রেখে তারাই গোপনে কাজ সেরে ফেলে। আল্লাহ, কোন যুগে আনলা তুমি আমারে? তোদের কথাবার্তা শেষ হলে নাস্তা কর। ও মামি, তোমার জামাইমাকে বাস স্ট্যান্ডে মারছে। নাউজুবিল্লাহ, কি রে বেড়া, আমি তোরে কই মারলাম? এই, তুমি অন্তরের গায়ে হাত দিছো? অন্তর, আসতে না আসতে কি মামারে এভাবে মারবি নাকি? তোর জ্বালায় আর বাঁচমু না আমি। আব্বুরা আগেই বলছিলাম, এই শয়তানটা যদি আসে আগেই আমাকে বলে দিতে, যেতে বনবাস ভাগতে পারে।
তার আদরের ছেলেরে কষ্ট দিবি আর সেও মনে হয় তোরে এমনি এমনি ছাড়ি দিব। কিছু মনে হয় বলতে হবে। তোর নানু তার রুমে, আসলে শরীর একটু অসুস্থ তো, তাই রুম থেকে কম বের হয়। আচ্ছা তাহলে আমি দেখা করে আসি। তারপর আমি নানুর রুমের দিকে যেতে লাগি। নানুর রুমের দিকে যেতেই আমি কিছু কথাবার্তা শুনতে পেলাম। নানু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি নানু। এখন ও আমাকে দু চোখে দেখতে পারে না। তুমি চিন্তা করিও না, আমাকে নানু ডাকছো না, আমি সব সামলে নিব, তুমি কান্না থামাও। আমি বুঝতে পেলাম নানুর রুমে অন্য কোনো মহিলা বা মেয়ে আছে, তবু এটা ফ্যাক্ট না আমার জন্য। আমি যেহেতু আসছি তাই দেখা করবই, কারণ নানু আমাকে ইগনোর করবে না। তার কাছে আমি আগে, বাকি সব পরে। নানু, দরজা খুলে যায় আর দেখলাম নানু দরজা খুললো। আমি নানুকে দেখে সালাম দিলাম আর নানু আমাকে জড়িয়ে ধরে। কেমন আছো নানু? ভালো, তুই কেমন আছিস? আমি তো ভালোই। আয় ভিতরে আয়। আমি নানুর সাথে ভিতরে গেলাম। আমি ভিতরে যেতেই দেখলাম আমাদের সাথে বোরকা পরে যে মেয়ে দুইটা আসছে, তারা রুমে উপস্থিত। নানু ভাই বয় তুই। আমিও বসলাম। আচ্ছা নানু, আমরা যাই, পরে কথা বলবো আপনার সাথে। ঠিক আছে যাও, আর চিন্তা করিও না, আমি সামলে নিব, কান্না করিও না কেমন। তারপর রুমে থাকা দুইটা মেয়ে চলে যায়। নানু মেয়েগুলোকে আর কান্নাকাটি করতেছিল কেন? আর বলিস না, একটু পারিবারিক সমস্যা তাই আর কি। তো নানু ভাই, অবশেষে তোকে দেখলাম আমি, এবার শান্তিতেই মরতে পারবো আমি। নানু কি উল্টাপাল্টা কথা বলো তুমি? এসব বলা বাদ দাও তো। আচ্ছা নানু ভাই, বাদ দিলাম, এখন এটা বল কেমন আছিস? আমি তো ভালো আছি। তা তো দেখতেই পারতেছি, মনে অনেক কষ্ট নিয়েও সকলের সামনে ভালো আছিস দেখাচ্ছিস। মানে? কিছু না, বাদ দে। আমি নানুর সাথে নানুর রুমে অনেকক্ষণ যাবত কথা বলি। অন্তর, একটা শুন। যে নানু বলো। মানুষ মাত্রই ভুল করে, তাই ভুল করবেই, তাই বলে তাকে ক্ষমা করে দেওয়াই ভালো। কথাটা ঠিক বুঝলাম না নানু। আচ্ছা থাক, যা রাত হয়েছে, খাবার খেয়ে নে। তুমি খাবে না? খাবো তো, তবে তোর মামি, আমি আর বাসায় আরও দুজন মেহমান আসছে, তাদের সাথে খাবো আর কি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি নানুর রুম থেকে চলে যাই হল রুমে। সেখানে দেখি নানা ভাই, মামা ও তানভীর কথা বলতেছে। ভালোই তো, বহুত ভালো আলাপ চলতেছে মনে হয়। আমাকে দেখেই তারা হতাশ হয়ে যায়। বুঝলাম না কেন। আজব তো, এইভাবে কি দেখো, আমি কি ভূত নাকি? ভূতের চেয়েও কম নাকি তুই? এই মামু, মেজাজ খারাপ করো না তো, না হলে কিন্তু। কি করবি তুই? গ্রামের একটা মাইয়ারে কিডন্যাপ করে বিয়ে করে চলে আসবো। আমার কথা শুনে সকলে হাসতে লাগে, তবে আমিও উপর দিয়ে হাসতে লাগি, কিন্তু ভিতর দিয়ে থাক, বাদ দিয়ে এইসব। আমার জন্য কি অন্যদের হাসির একটা বন্ধ করবো নাকি? মামি আমাদের জন্য খাবার রেডি করলো আর আমরাও চলে গেলাম খাবার খেতে। ভাই শীতকাল, গায়ে আমার হুডি আছে, তারপরেও একটু শীত লাগে। রাতের খাবার খেয়ে নিলাম। চিন্তা করলাম রাতের বেলা একা একা হাঁটার। আমিও আস্তে করে বাইরের দিকে যেতে লাগি। কি রে, চোরের মতো কই যাস? যা শালা, ধরা খেয়ে গেলাম। না মানে একটু বাইরে যাব মামা। অন্তর, বাইরে প্রচুর ঠান্ডা। অসুবিধা নেই, একটু যাই চলে আসবো তো। ঠিক আছে যা, তবে দরজা লাগিয়ে দিবি। তুই দরজার কাছে আসলে আমাকে একটা কল দিস, আর তানবীরকে নিবি। না মামা, তানভীর এমনিও জার্নি করে আসছে, ক্লান্ত, তাই তাকে না নেওয়াই ভালো। আমি মামার সাথে কথা বলে বাইরে চলে আসি আর পকেট থেকে মাস্কটা বের করে পরে নেই আর হুডিটাও মাথায় দিয়ে নেই। আমি হাঁটতে লাগলাম আর হাঁটতে হাঁটতে একটা দোকানের কাছে চলে গেলাম। আর সেখানে যেতে মাথায় আসলো সিগারেটের কথা। মুখে মাস্ক আর হুডি, আর সে অবস্থায় দোকানে চলে গেলাম। এক প্যাকেট সিগারেট নিয়ে নিলাম, সাথে ম্যাসও। সেটা নিয়ে আমিও চলে যাই এক নির্জন জায়গায়, আর মানে বলতে গেলে পুকুর পাড়। সেখানে পাড়ে বসার জায়গা আছে, আর আমি সেখানে বসে পড়ি আর সিগারেট ধরিয়ে নেই আর টানতে থাকি। সিগারেটের ধোঁয়ায় আমি আমার কষ্টগুলোকে উড়িয়ে দিচ্ছি। একজনকে মনে প্রাণে খুবই ভালোবেসেছিলাম, যার জন্য প্রতিদিন হিসেবে জুতার বাড়ি পাইছি। একেবারে ভালো মতো শিক্ষা হয়েছে আমার। আর কোনোদিনও ভালোবাসার দিকে যাব না। একাই ঠিক আছে আমি, না কারো টেনশন, না কাউকে হারানোর ভয় আমার। আমি পুকুর পাড়ে বসে বসে 2টা সিগারেট খেলাম। আসলে পরিবেশটা আমার খুব ভালো লাগতেছে, কারণ চাঁদ, রাত, আবার পুকুর পাড়, পরিবেশটা খুবই দারুণ লাগতেছে। কিছুক্ষণ সেখানে সময় কাটে বাড়ি চলে গেলাম। বাড়ির কাছে যেতে মামাকে কল দিলাম আর মামা দরজা খুলে দেয়। আমি আমার রুমে চলে গেলাম, দেখি তানবীর ঘুম। আমি আমার মোবাইল চার্জে দিয়ে ব্যাগে সিগারেট ও ম্যাচ ঢুকিয়ে রাখি আর গায়ে কম্বল দিয়ে ঘুম দিলাম। সকালবেলা অন্তর ভাইয়া, এই ভাইয়া ওঠো না কেন, সকাল হয়েছে তো ভাইয়া। আমি উঠে পড়ি আর দেখলাম শান্ত আমাকে ডাকতে লাগলো। সকাল হয়েছে ভাইয়া,
আম্মু নাস্তা রেডি করতেছে। তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আর তানভীর কই? ভাইয়া তো আব্বু ও দাদুর সাথে কথা বলতেছে। তারপর শান্ত চলে গেল আর আমি উঠে পড়ি। হঠাৎই আমার জানালার দিকে চোখ গেল, আর সেখানে দেখে মনে হচ্ছিল কেউ আমাকে দেখতেছিল। হয়তো আমার ভ্রম। আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি মামা, তানভীর, নানা ভাই, মামি, নানু সবাই কথা বলতে ব্যস্ত। আমি গেলাম, তারপর সকলে মিলে নাস্তা করে নিলাম। অন্তর, আমার বাইক নিয়ে তুই তানবীরকে নিয়ে ঘুরে আয়। ও তো এখানে নতুন, তাই একটু দেখাই আন। আচ্ছা। তারপর মামার থেকে বাইকের চাবি আর বাইক নিয়ে দুজনেই ফুর। আমরা যে গ্রামে থাকি সেখানে প্রায় সব জায়গায় চাষ করার জন্য মাঠ ও পুকুর, কিন্তু দুঃখের কথা আমি সাঁতারে পারি না। কারণ আমি জীবনের 100 ভাগের 80 ভাগই শহরে কাটাইছি। বাকি 20 ভাগের মধ্যে 7 ভাগ বলতে পারেন ট্যুরে গিয়ে, আর বাকি অংশ শহরেই। তবুও গ্রামটা ভালো করেই চিনি। যতদিন গ্রামে ছিলাম ততদিন গ্রামে মামার সাথে ঘুরতাম। সকালবেলা আমি আর তানভীর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর দুপুরের দিকে আসলাম, বাইক রেখে বাড়িতে ঢুকলাম, আর দেখলাম নানা ভাই, নানু, মামা, মামি, সেই 2টা মেয়েও আছে, আর তারা কথা বলতেছে। কিন্তু আজব ব্যাপার হলো, এরা বাড়িতেও হিজাব করে রাখছে। ঘোরা শেষ? মোটামুটি। আমি রুমে চলে গেলাম। আমি রুমে যাই, কিন্তু বারবার সেই মেয়েগুলোর প্রতি কেন জানি আকর্ষণ লাগতেছে, কে জানে। তবে ইচ্ছে তো করতেছে হুজুরানিগুলোর চেহারা দেখতে, কিন্তু ডিরেক্ট বলা তো মুশকিল। থাক, পরে সেটা ব্যবস্থা হবে আর কি। আমি রুমে গিয়ে ব্যাগ থেকে কিছু কাপড় বাহির করলাম, আর চিন্তা করলাম গোসল করব। কিন্তু মনে পড়লো এখানে তো পানির হিটার নাই যে ডাইরেক্ট বাথরুমে যাবো, সুইচ ক্লিক করবো আর গরম পানি পাবো। বললাম এক মুসিবতে, কেমনটা লাগে। ধুর, মামিকে বলবো গরম পানি করে দিতে। আমি যখনই রুম থেকে বের হই তার আগে মামি উপস্থিত, উইথ গরম পানি। এ না হলে আমার মামি। আমার কখন কি লাগে তা তো তুমি আম্মুর মতোই জেনে যাও। আমিও তো তোর আরেক আম্মু। এখন যা গোসল করতে, আমি পানি দিয়ে গেলাম। থ্যাংক ইউ মামি, আই লাভ ইউ বলতাম, কিন্তু মামা শুনলে হার্ট অ্যাটাক করবো। যা ফাজিল। মামি চলে গেল, আর আমি মনের সুখে লুঙ্গি আর তোয়ালে নিয়ে চলে গেলাম গোসল করতে। গোসল শেষ করতে আমি রুমে আসলাম। লুঙ্গি পরা আছে, বলা যায় না কখন কোথায় খুলে যায়। জীবনে 2টা কখন কোথায় খুলবে তা কেউ বলতে পারে না। 1 হলো কপাল, আর 2 হলো লুঙ্গি। আমার মনে হলো কেউ আমাকে দেখতেছে। আমি জানালার দিকে তাকালাম, কিন্তু কেউই নেই। বলা তো যায় না কখন কে এসে দাঁড়িয়ে থাকে। তাই প্যান্ট আর টি শার্ট নিয়ে বাথরুমে চলে গেলাম, আর সেখান থেকে চেঞ্জ করে আসলাম। আমি রুম থেকে বেরোতেই এক হুজুরানি আমার সামনে এসে পড়ে। আমি এড়িয়ে চলে যেতে থাকি, আর বাহিরে বেরিয়ে আঙিনায় রোদের মধ্যে দাঁড়িয়ে অনেক ঠান্ডা লাগতেছিল। বিশ্বাস করেন, শীতকালে শরীর ভেজা অবস্থায় কেউ গায়ে একটা ফুঁ দেয় না যদি, তো ব্রেকআপের চেয়ে কষ্ট লাগে। পেছন থেকে মেলি কণ্ঠে বলল, তো আপনি এই বাড়ির লোক, তা আমাকে বলতে পারলেন না? খালি খালি টেনশনে ছিলাম আমি। আমি পেছনে তাকালাম, কিন্তু চেহারা না দেখে বুঝতে পারলাম না যে কে কোনটা, মানে কে কোন বোরখাওয়ালি। আমি কি জানতাম আপনি এখানে আসবেন? আজারে কথাবার্তা বলবেন না তো, এসব আমি পছন্দ করি না। এত অ্যাটিটিউড ভালো না। আমি বুঝতে পারলাম এটা সেই বকবক রানী যেটা বাসে আমার মাথা খাইছে, আর সেখানে মুখ ঢেকে রাখলেন সেটা বুঝলাম না। আসলে এটাই তো আমাদের বাড়ির নিয়ম। পরপুরুষের সামনে আমরা চেহারা দেখাই না, তবে স্বামীকে দেখানো যাবে, এই নিয়ম আছে। আচ্ছা, আপনি কি ম্যারিড? না, এঙ্গেজড। আপনি? হ্যাঁ, আমি ম্যারিড। তো আপনার ওয়াইফকে না আনবেন, বন্ধুকে আনলেন কেন? ওর বাবার বাড়িতে গেছে। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, মেয়েটা এমনভাবে কথা বলতেছে মনে হয় সে আমার সম্পর্কে জানে, ও আমাকে চেনে। এছাড়া ওর ভয়েসটা একটু একটু মাথা খাচ্ছে আমার। আচ্ছা, আপনি থাকেন কোথায়? সরি বলা যাবে না। আচ্ছা, লাগবে না। আমি খেয়াল করলাম মেয়েটা আমার সাথে কথা বলতেছে তো ঠিকই, মানে তার কথার মধ্যে আমি এক অন্যরকম কিছু পাচ্ছি। মামি আসে আর আমাদের খাবারের জন্য ডাক দেয়। আমিও চলে যাই। সেখানে গিয়ে দেখি মামা, তানভীর, নানা ভাই সবাই উপস্থিত। তারা বসে বসে কথা বলতেছে। কিসের তো আলাপ তোমাদের? মনে হয় কোনো বড় ধরনের গন্ডগোল পাকানোর প্ল্যান চলতেছে তোমাদের। বিয়ের? কি? কার বিয়ে? কখন? কোথায়? কোন টাইমে? দাওয়াত দিছে তো? আমি কিন্তু যাবো। ও মামা, বলো না কার বিয়ে? আমি বিরিয়ানির চান্স মিস করতে যাচ্ছি না। তোর বিয়ে? কি? হ, এবার খা নিজের বিয়ের বিরিয়ানি। মেজাজটা এখন 440 হয়ে গেল কিন্তু। আরে তোরা থাম তো। তারপর সবাই মিলে দুপুরে খাবার খেয়ে নিলাম। অন্তর, আজকে একটু বাজারে যাব, কিছু কিনতে হবে, তুই যাবি? আচ্ছা, গেলাম আর কি, সাথে তানভীরকেও নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে। অন্তর, আপুর সাথে কথা বলছিলি? হ্যাঁ, সকালে বলছিলাম,
তখন তানবীর কিনে বেরোইছিলাম, তখন আম্মু কল দিছিল। আচ্ছা শোন, তোরা বাজারে যাবি? ভালো কথা, আমার ঔষধ আনতে ভুলিস না। জি আব্বু। তবে আমি যাব না রে, আমার একটু শরীর খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে। আমি আর মামা যাব তো। মামা কখন যাবা? এই বিকেল করে যাব। আচ্ছা। তারপর আমি আমার রুমে চলে গেলাম। সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে নিলাম। বিকেলবেলা আমি মামার সাথে বাজারের জন্য রেডি হচ্ছি। আসলে হুডি নিয়ে নিছি, যাতে যদি আসতে দেরিও হয় ঠান্ডা লাগলে যাতে সহ্য করতে পারি। মামা বাইক নিয়ে দাঁড়িয়ে